অনুষ্ঠানটার সঙ্গে এবছর তো তৃপ্তি মিত্রের শতবর্ষ, তা তৃপ্তি মিত্রকে নিয়ে কিছু যদি আলোচনা কথা টথা বলা যায়, এটা কাকে কে বলবে, কাকে দিয়ে বলানো যায়। আমার সঙ্গে সঙ্গে রীতার নামটা মনে হয়েছিল, কারণ রীতার তৃপ্তির শেষ সময়ে তৃপ্তির কাজ আরুদ্ধ নাট্য বিদ্যালয় যখন তৃপ্তি তৈরি করলেন গৌরীপুর থেকে বেরিয়ে গিয়ে, রীতা তার সঙ্গে ছিল এবং বহু কাজ তৃপ্তির সঙ্গে তখন করেছে। আমি রীতাকে অনুরোধ করি এবং ওর শুটিংয়ের মাঝখান থেকে ও এই কাজের সঙ্গে এসছে, সেই জন্য ওকে আমার ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কথাটা ও বেশি ভালো বলতে পারবে, কারণ তৃপ্তির সঙ্গে ও সরাসরি কাজ করেছে। আমি রীতাকে বলতে পারছি না, আমি এখানে এসে প্রথমত খুবই মুগ্ধ হয়েছি। এরকম একটা আলোচনা, এতজন মহিলা প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা বলছেন, এবং সবাইকে যে আমি চিনি তাও নয়, কিন্তু কোথাও থেকে একটা একাত্মতা অনুভব করতে পারছিলাম। রাজা এই আনন্দরূপার যেরকম মফস্বলে থেকে শুধু ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নায়িকা ভাবা থেকে শুরু, আমি আরও একটা মফস্বল শহরে জন্মেছিলাম এবং আমারও ঠিক সেই রকম, মানে কী নাটক কী অভিনয় কিছুই জানতাম না। শুধু তৃতীর্থ বলে একটা দল ছিল আমাদের বাড়ির একদম একটা বাড়ি পরেই, সেটা আমার বাবার একজন প্রিয় বন্ধু হরিমাধব মুখোপাধ্যায়, তিনি চালাতেন বালুরঘাটে। তো সেইটা আমরা ওই ছোটাছুটি করতে করতে, বেড়া ছিল তখন, দালান হয়নি, ওই বেড়ার ফাঁক দিয়ে দেখতাম ভেতরের কাণ্ড কারখানা। আর এই একটা অনুষঙ্গ, আর একটা অনুষঙ্গ হচ্ছে যে আমার মা ভীষণ বাংলা ছবি দেখতে ভালোবাসতেন। উনি একটু অ্যালোন পার্সোনালিটি ছিলেন, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। দুপুরবেলায় সব কাজের শেষে, কর্তব্যের শেষে উনি আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতেন, ম্যাটিনি শোয়ে। তো ওই সিনেমা দেখা আর তৃতীর্থের নাটকের রিহার্সাল দেখা, এই দুটো হচ্ছে আমার জীবনের অভিনয়ের সাথে যোগাযোগের প্রথম ধাপ। তো সেইখান থেকে মানে কবিতা কি, অভিনয় কি, নাটক কি, থিওরিটিক্যালি আমি কিছু জানি না, কিন্তু আমি এটুকু বুঝতে পারছি যে একটা কিছু হচ্ছে ভেতরে, যে আমি মেলায় গিয়ে কবিতার বই কিনছি, ওখানে যদি কোনো বই মেলা হতো ছোটো মতন, বা রেডিওতে নাটক শুনছি লুকিয়ে পালিয়ে মার খেয়ে, কিংবা স্কুলে লুকিয়ে লুকিয়ে নাম দিচ্ছি, যেটা আমার বাবা একদম পছন্দ করছেন না। এইরকম করতে 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 একটা মানে সেই সাঁতার শেখার সময় মানুষ যেমন হাবুডুবু খায়, সেভাবে হাবুডুবু খেতে খেতে আমার এগোনো, আর সেই এগোনোটা খুব ফর্মে আসা বা একটা পথ পাওয়া, যেই পথে এগোতে হবে, সেইটা আমাকে দিয়েছিলেন স্বয়ং তৃপ্তি মিত্র, আমাদের জেঠিমা। আমি চিরকাল বলে এসেছি, যতদিন ধরে আমাকে কথা বলতে হচ্ছে বা এই কাজটার সঙ্গে আমি যুক্ত আছি, যে আমি যদি ওনার সঙ্গে ওনার কাছাকাছি না যেতে পারতাম, ওনার সঙ্গে পরিষ্কার বলি, আমরা যে কজন ছাত্রছাত্রী ওনার ছিলাম শেষ জীবনে, তার আগে উনি অনেক ছাত্রছাত্রী তৈরি করেছেন, আমরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করি যে এইটা আমাদের জীবনের একটা মানে মহৎ পাওয়া বলতে পারি। এটা বোধহয় আর আমরা চেষ্টা করলেও কেউই পাবো না। তার কারণটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি একজন মহিলা। আমি জানি মহিলারা থিয়েটার করতে গেলে কী কী অসুবিধে হয়, বা অভিনয় জগতে আসলে কী কী অসুবিধে হয়। আমি একজন সংসারী মানুষ, ফলে আমি জানি যে সংসার করে থিয়েটার করাটা আরও কতটা কঠিন কাজ। কিন্তু সেই সময় তো আমি আমার মহিলা যে সত্তা, সেটাও সম্পূর্ণ বিকশিত হয়নি, সংসারের তো ধার কাছেও নেই। কিন্তু ওই বয়সে একটা 20-21 বছরের মেয়েকে মোটিভেট করা, যে একমাত্র কাজ হচ্ছে থিয়েটারটাই করা, আর কিছু না। এই যে আজকে আমি রংচং মেখে শাড়ি পরে শুটিং করে আসছি, এটাতে অনেকের অনেক গ্লানি হতে পারে যে এই তো আমাদের থিয়েটারের মেয়েরা সব সিরিয়াল করে।
আমার একটুও হয় না, বিশ্বাস করুন, একটুও হয় না। কেন হয় না আমি জানি। আমার যে গুরু, তিনি আমাকে বলেছিলেন, তুই যতই পড়াশুনো শেখ, তুই এত পড়াশুনো শিখেছিস, সব ঠিক আছে, কিন্তু অভিনয়ের থেকে দূরে যাবি না বেশি। যদি অভিনয় করে রোজগার করতে হয় যে কোনো ফর্মে, সেটাই করবি, কিন্তু খুচরো করবি না। তখন বুঝতাম না খুচরো কি, কাকে বলে খুচরো। পরে দেখলাম আমি যে প্রফেশনে এখন কাজ করে রোজগার করি, আনন্দও পাই, কেননা একটা প্র্যাকটিস থাকে সবসময়, সেটা হচ্ছে ওই মাচা করা। গ্রাম বাংলায় গিয়ে ওই উদ্দাম নাচ এবং গান, যে গানটা আমি শিখিনি জীবনে, যে নাচটা আমি শিখিনি জীবনে, সেইটা মঞ্চের মধ্যে করে রোজগার করাটা হচ্ছে খুচরো করানো। আমি এখন কানেক্ট করি খুচরো করানো আর কি বলে এখন আমার মনে হয়, আমি বারবার বলছি এটা কিন্তু ওনার শিক্ষায়, এখন আমার মনে হয় যে নিজেকে প্রচারিত করতে করতে, নিজেকে প্রচারের আলোয় আনতে আনতে এমন নির্লজ্জতার স্তরে পৌঁছে যায় মানুষ, যে আমার তখন মনে হয় থাক, এসব প্রচারের কোনো দরকার নেই। আমার আনন্দে আমি কাজ করি, আমার আনন্দে এই কাজটা আমি যদি করতে পারি, আর জীবন ধারণের জন্য পয়সার দরকার, সেটা যদি এই ধরনেরই কোনো একটা কাজ করে আমি সেটা রোজগার করতে পারি, আমি তাতে সন্তুষ্ট, আমি পার্সোনালি। এবার ব্যাপারটা হচ্ছে যে এই শিক্ষাগুলো একটা মানুষের মধ্যে ঢোকানোর একটা লোক চাই। আমি যদি নিজেই খুব পাবলিসিটি প্রোন হই, আমি যদি নিজেই খুব মাথা চাপড়াই, আমার কিচ্ছু হলো না, এইগুলো আমি এই মানুষটাকে খুব কাছ থেকে, এমনকি আমার খুব সৌভাগ্য যে একসাথে থেকে ওনার বাড়িতে দীর্ঘদিন দেখেছি। আমি বলছি, আমরা মেয়েরা, আপনারা যখন কথা বলছিলেন তখনও ভাবছিলাম, আমরা মেয়েরা এখনো কল্পনাও করতে পারি না যে ওই মানুষটি আরো কত 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 বেশি কষ্ট সহ্য করেছেন নিজের জীবনে। প্রথম যে আপনারা সবাই পড়েছেন হয়তো, যে প্রথম যখন রক্তকরবী হবে ওনাকে কেউ নন্দিনী হিসেবে মানতে পারছে না, দলের লোকেরাই মানতে পারছে না, সেইখান থেকে নন্দিনীকে ওই জায়গায় নিয়ে যাওয়া, তারপরে তো বাকিটা তো সবাই জানেন যারা থিয়েটারের লোক। সেজন্য আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু এইটুকু বলবো যে একজন অভিনেতা তার বেসিক শিক্ষা, তার মঞ্চের শিক্ষা, মানে বেসিক শিক্ষা বলতে অভিনয়ের প্রথম পাঠ থেকে শুরু করে, আমি তখন আমি যখন MABT পাস করে গেছি, তখনও আমাকে কিন্তু রোজ ক খ গ এইটা করতে হচ্ছে। আমার একবারও মনে হয়নি কেন করছি। আমরা করতে 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 একদিন বুঝতে পারলাম আমরা কেন করছি। যে জিনিসটা আমরা প্রথমে কিচ্ছু পারতাম না, উনি যখন করতেন, জীবনেও হবে না, এটা সম্ভব না, বাপরে এটা কি হলো, সেটা যখন কোনো একদিন প্র্যাকটিসের পর, এখন হয়তো সেই প্র্যাকটিসটা নেই, অতটা নেই, কিন্তু প্র্যাকটিস 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 মানে আমি টানা মানে কত দিন, যে সকাল 8টা থেকে রাত 8টা অবধি, তার মধ্যে 4 ঘন্টা ক্লাস, 4টে থেকে 8টা, এই করে গেছি। তারপরে আমার একদিন বোধোদয় হলো, আরে এইটার জন্য তো এত কিছু ভাবতাম তখন, তার মানে এটাই একমাত্র উত্তর, যে প্র্যাকটিস। সেই পথটা উনি আমাদের দেখিয়েছিলেন। উনি আমাদের বারবার এটুকু বুঝিয়েছিলেন যে থিয়েটার ছাড়া আর কিছু করে কোনো করার কোনো প্রশ্নই নেই। আমি তখন যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তাম, আমার দুজন নন বেঙ্গলি বন্ধু ছিল, তারা অল্প বয়সে মানুষের চেহারা একটু সুন্দর টুন্দুরি থাকে, ছিপছিপে থাকে, আমার অনেক চুল ফুল ছিল, বোধহয় একটু দেখতে ফেকতে মনে হয় ভালোই লাগতো তখন। ফ্র্যাঙ্কলি বলছি, ওই বয়সে মানুষের সকলের একটা চেহারায় একটা অন্য লালিত্য থাকে। তো ওরা আমায় বলতো, তুই না সিনেমায় নামিস, তুই সিনেমায় নামলে খুব ভালো হবে, রমা আর বুলবুল বলতো। কোথাকার মূর্খ এরা, আমি সিনেমায় নামতে যাবো কেন, কি আশ্চর্য। এবং সত্যি তখন আমার একদম ওনার মন্ত্রে আমি দীক্ষিত, যে থিয়েটার ছাড়া কিছু নেই, আমি তো থিয়েটার করবো। আমার বাবা আমাকে তখন আমাদের একটা জিনিস ছিল, চাকরির জন্য ইন্টারভিউ দিতে হতো, সেটা একটা কার্ড আসতো, সেটা সবাইকে পাঠানো হতো, হ্যাঁ, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, সেইটা আমাকে একটার পর একটা পাঠাতেন।
আর আমি আজ বলতাম আমি তো পাইনি, ওটা পাইনি। তারপরে যখন আর পারতাম না তখন তো যেতাম সেই বালুরঘাটে, গিয়ে সেই ইন্টারভিউ বোর্ডে বসতাম। সবই আমাদের চেনা জানা লোকজন, ছোট শহর। বলতাম স্যার আমাকে প্লিজ এটা দেবেন না, আমার থিয়েটারটা করা বন্ধ হয়ে যাবে স্যার। এই করে করে দিনের পর দিন আমি একটার পর একটা চাকরি ছেড়েছি। তারপর ওনার কাছে থাকতে 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 আমি কতগুলো জিনিস দেখলাম, যে আমরা বলছিলাম না পরবর্তী প্রজন্ম, এই উত্তরটা আমার আজকে আর একবার মাথার মধ্যে ঘুরলো। জেঠিমা তখন বম্বের কাজ করে মানে যা যা করার ওর জীবনে সব করে ফেলেছেন, কিছু প্রমাণ করার নেই নতুন করে। তারপরে বহুরূপীতে অতজনের সঙ্গে কাজ করেছেন, সেখানে কিছু লোক তৈরি করেছেন, রমাদা, অনুস্বাদী, এরা চেনা মুখে করেছেন ওদের হয়ে কাজ। একটার পর একটা শো করেছেন অপরাজিতার সেই দলগুলোকে দাঁড় করাবার জন্য, তাদের ফান্ডিংয়ের জন্য, এবং সর্বশেষে আরবদের ফান্ডিংয়ের জন্য একটার পর একটা অপরাজিতা শো করেছেন। আমি তখন ওনার সঙ্গে ঘুরে বেড়াতাম সর্বত্র। এই যে আমাদের এতজনকে নিয়ে জেঠিমা এই অভিনয় শিক্ষাটা দিতেন, এটা ওনার ওই বয়সে কোনো দরকার ছিল না। লোকেও খুব একটা মানে উৎসাহ দিয়েছে বলে আমি মনে করি না। কিন্তু একটা মানুষ যে সারা জীবন 40 বছর অভিনয় করেছেন, যিনি বলতেন 40 বছর আমি কোনো সোশ্যাল ফাংশনে যাইনি, আমার পারিবারিক কোনো বিয়েতে আমি যাইনি, তো সেই মানুষটা কি করছেন 7-8টা ছেলে মেয়েকে নিয়ে বিকেল 4টে থেকে রাত 8টা এভরিডে উনি বসে তাদেরকে তৈরি করছেন। কোনো প্রযোজনা হচ্ছে না কিন্তু, যে দলের একটা শো হবে তার এই হবে, শুধুমাত্র উনি যা শিখেছেন সেটা উনি কাউকে একটা শেখাতে চেষ্টা করছেন, এর বাইরে কিচ্ছু না। একদিনও আমাদের একটা ছেলেমেয়ের কাছে উনি একটি নয়া পয়সাও নেননি। ওনার পয়সায় আমরা চামুড়ি খেতাম প্রথমে, তারপরে আমরা ঠিক করলাম যে এটা খুব খারাপ হচ্ছে। আমরা তখন 30 টাকা করে দিয়ে নিজেদের চামুড়ির ব্যবস্থা করতাম মাসে মাসে। আমি যখন ওনার বাড়িতে থাকি তখন আমার যাদবপুর ইউনিভার্সিটির হস্টেল চলে গেছে, কলকাতায় থাকার জায়গা নেই। আমি শ্যামপুকুরে তেলিপাড়া লেন বলে একটা জায়গা আছে, সেখানে একটা ভাঙাচোরা পুরনো বাড়ি, তার দোতলা অবধি সিঁড়িটা আছে, দোতলা থেকে 3 তলায় কাঠের মই বেয়ে উঠতে হয়, এবং 3 তলায় কোনো জল বলে কোনো বস্তু নেই। তা আমরা 3টে মেয়ে, একজন মেদিনীপুরের, ও কলকাতা ইউনিভার্সিটিতে পড়তো, শিপ্রাদি বলে একজন, সে আগরতলার, সে একটা ব্যাংকে চাকরি করতো, আর আমরা 3 জনের একটা প্রাইভেট হোস্টেলে দেখা হয়েছিল। সেখানকার পরিবেশ আমাদের ভালো লাগেনি, আমরা ওখানে বাড়িটা ভাড়া নিয়েছিলাম। কিন্তু তখনও 3টে মেয়েকে বাড়ি ভাড়া দেওয়ার মতন লোক কম ছিল। আমরা 1 তলা থেকে সমস্ত জল বালতি করে করে ওই 3 তলায় তুলতাম কাঠের মই দিয়ে। অনেকবার পড়ে গেছি। ওই জলটা তুলে নিয়ে ওখানে আমাদের স্নান, রান্না যা করার করতাম। এইটা করতে আমি আর সেটা দিতাম না, কারণ আমার তো প্র্যাকটিস আছে, রিহার্সাল আছে। তো ওরা সেটা করতো, আমি করতাম কি 11টা অবধি ঘুমিয়ে থাকতাম, সকাল মানে উঠতাম না বিছানা থেকে। কেননা উঠলেই খিদে পাবে, খেতে ইচ্ছে করবে, আমি খাবার কোথায় পাবো? 11টার সময় উঠে স্নান করে আমি সোজা চলে যেতাম খড়িয়াপুকুরের মোড়ে একটা হোটেল ছিল, সেখান থেকে 2টো রুটি আর তরকা খেতাম। খেয়ে আমি সোজা চলে যেতাম পার্ক সার্কাস 11 নাসিরুদ্দিন রোড। রাত্রিবেলা ফেরার সময় আবার 2টো রুটি তরকা খেয়ে দিয়ে শুয়ে পড়তাম। এই ছিল রুটিন। আর বাকি সময়টুকু সবটাই ওইটার মধ্যে। ভীষণ শরীর খারাপ হয়ে গেল একটা সময়, মানে প্রায় বাবা আমাকে কান ধরে নিয়ে চলে যান ওখানে। তখন জেঠিমা বললেন যে না, ও আমার কাছে থাকবে। ও বললেন না, সেটা তো হয় না, আমার বাবা ভীষণ আত্মসম্মান বোধ করছিল না, সেটা কি করে হয়? কেন, আপনার কি অসুবিধা হচ্ছে? ও থাকবে আমার কাছে, আমি একটা মানুষ, ও আমার কাছে থাকবে। এই করে প্রথমে তো জোর করে রাখলেন। তখন না আমি এত কিছু বুঝতাম না, বুঝলি বুঝলি, আমার যে খেতে একটা পয়সা লাগবে, আমার যে মানে উনি যে আমার জেঠিমার সম্পর্কে ওরকম কোনো ফিলিং নেই। তারপরে বেশ কিছুদিন, বছর খানেক থাকার পরে আমার বাবা এসে বললেন যে এটা হচ্ছে না, আপনি তাহলে কিছু টাকা রাখুন ওর জন্য। দেখুন, আপনি একটা স্কলারশিপের টাকায় আপনার সংসার চলে, আমি জানি, আপনার আর তো কোনো রোজগার নেই, তাহলে আপনি অন্তত আমি কিছু দিই ওর জন্য, যেটা আমি দিতাম। ও তো জেঠিমাও সেটা নেবেন না, বাবুও দেবেন, এই একটা বিতর্ক চললো।
তারপরে আলটিমেটলি আবার আমি হোস্টেলে চলে গেলাম। কিন্তু ওই সময়টায় আমি দেখেছি আমরা মেয়েরা, ওনার কাছে যতজন আসতো, খুব পরিষ্কার করে বলছি, দুটো জেঠিমার বাড়িতে 3টে ঘর ছিল। একটা ওনার বেডরুম, একটা ডাইনিং রুম যেখানে আমরা থিয়েটারে কাজও করতাম, খাওয়া দাওয়া হতো, আর একটা হচ্ছে চিরাচরিত সেই বসার ঘর যেখানে রিহার্সেল হতো। তো সেইখানটায় সেটা আর বাথরুমটা মুখোমুখি, মধ্যে একটা সরু করিডোর। সবাই যখন ধীরে ধীরে একটু ছাত্রছাত্রীও বেড়েছিল, সবাই যখন রিহার্সাল করে বেরিয়ে যেত, বাথরুম থেকে এত দুর্গন্ধ বেরোতো যে আমি একদিন গেলাম ঝাঁটা টাটা নিয়ে, আমি জেঠিমা বললেন, না তুমি সব করবে, বাথরুমটা তুমি পরিষ্কার করবে না, ওটা আমি করবো। এবং নিজে হাতে সেই বাথরুম উনি পরিষ্কার করতেন। যখন যদি কাজের রান্নার লোকটা না থাকতো, যখন যেটা রান্না করতেন, এই যে একটি মেয়েকে তৈরি করছেন উনি, শুধু তার অভিনয়ের সংক্রান্ত যা যা তার বাইরেও উনি যখন রান্না করছেন, তখন দেখে সেই রান্নাটা উনি কিভাবে করছেন শিখিয়ে দিচ্ছেন। উনি যখন মেকআপ করছেন, ওনার মেকআপ রুমে আমি থাকতাম যখন এই অপরাজিতার শো হতো। আর জেঠিমার মেকআপ রুমে ছিল এরকম, মানে একবার হলে পৌঁছে গেলে কেউ একটাও কোনো কথা বলবে না, এটা আমরা সবাই মেনে চলতাম। কেউ একটাও কোনো কথা বলবে না, মানে বলবে না। আমাদের কতগুলো ঢোকার পর থেকে, হ্যাঁ, হলে ঢোকার পর আমাদের মধ্যে কতগুলো ইশারা ছিল, সেটাই আমরা কথা বলতাম। মানে আগে থেকে সব এতটাই রেডি, এতটাই এই একটা জিনিস। 2 নম্বর হচ্ছে, যার ফলে এখনো আমার খুব অসুবিধা হয় যদি মেকআপ রুমে খুব কথা হয়। ইভেন আমি বলছি থিয়েটারের তো ছেড়ে দিলাম, অতটা হয় না, সিরিয়ালের মানে আমার সবাই এটা নিয়ে একটু মানে বিরক্তই হয় বোধহয়, যে আমি চাই ওই রুমটা পরিষ্কার থাক এবং কথা কম হোক। যতক্ষণ অভিনয় আমরা না যাচ্ছি ততক্ষণ ফালতু কথা কম। হ্যাঁ, ওগুলো একদম অসামান্য। ওই যে একটা ক্ষমতা ওনার ছিল না, একটা কারোর মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া। আমি তো সবচেয়ে বেশি অ্যাফেক্টেড, অন্তত আজকের যুগে। অনেক সময় সেগুলো কোনো সত্যি কথা বলতে কি খুব একটা যে সেগুলোর প্রশংসা হয় তা কিন্তু নয়। দ্বিতীয় হচ্ছে, প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি চরিত্র, মহিলা পুরুষ নির্বিশেষে প্রত্যেককে প্রস্তুত হতে হবে। মানে সেটা যদি একজন কোনোদিন কেউ এলো না, তার জন্য হাহুতাশ আজকে ওর প্রক্সি কে দেবে, এরকম কোনো প্রশ্নই ছিল না। সবাই তৈরি, সব কটা চরিত্র, একটা নাটকের সব কটা চরিত্রে সবাই প্র্যাকটিস করছে, সবার মুখস্থ এবং সবাই প্র্যাকটিস করছে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে কে একটা বললো ক্লাসে ঢুকতে দেয়নি, হ্যাঁ 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 উৎপল বাবু। জেঠিমা, আমি তখন জেঠিমার বাড়িতে থাকি, ইউনিভার্সিটিতে MA এর সার্টিফিকেট দেবে। তো আমি বলছি জেঠিমা, হ্যাঁ যা, তাড়াতাড়ি চলে আসবে না। আর ওই সময়টা উনি এক মুহূর্ত ছাড়তে চাইতেন না। আসলে তখন জেঠুও জেঠিমার সঙ্গে থাকেন না, সামরিদিরও বিয়ে হয়ে গেছে, আর দুজন মহিলা একসঙ্গে থাকতে থাকতে না একটা কিরকম হ্যাঁ একটা নির্ভরতা, বন্ধুতার কি বয়স টয়স মনে থাকে না। আমি আমার সব কথা ওনাকে বলছি, উনি ওনার সব কথা আমাকে বলছেন। এই করতে করতে কেমন একটা যেন ছাড়তে চাইতেন না। সেদিনকে দিদি জেঠিমা জানেন আমি এই কাজে গেছি। আমি পৌঁছেছি ক্লাসে কটায়, 4:05 ফিরে এসেছি বাড়ি, জেঠিমার বাড়িতে। আমি তো জানি আমি ওনার কাছে থাকি, উনি জানেন আমি কোথায় গেছি। আমি ঘরে ঢুকতে দিতাম, ওখানে দাঁড়া, হ্যাঁ আজকে ক্লাসে ঢুকবি না, ওইখান থেকে ক্লাস অ্যাটেন্ড কর। দরজার বাইরে দাঁড়িয়ে আমি ক্লাস অ্যাটেন্ড করছি। প্রথম দিন খুব লজ্জা করলাম, তারপর ওই একদিনই আমার হয়েছিল। তারপরে যাদের ক্ষেত্রে হতো দেখতাম যে ওটা কোনো, আর আমরা সবাই ওটাকে অ্যাকসেপ্ট করি না, এরকমটা তো হবেই, ঠিকই আছে। হ্যাঁ, ক্লাসটা যে শেষ হয়ে যেত সেটা নিয়ে আমরা হাসাহাসি করতে গিয়ে, বাবা আজকে ও যা কেস খেলো, এইসব করতে পারি। তো এইভাবে আমি বলছি যে প্রতিটা জিনিসের ওই কতগুলো মোহ থাকে না ভেতরে ভেতরে, যে এটা বোধহয় এরকম, ওটা বোধহয় এরকম। উনি একদম আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছিলেন যে তুমি যদি থিয়েটারটা করো তাহলে এটাই এটার পথ। তুমি সব সময় খুব একটা ফুল বিছানো পথ পাবে না, তোমার জন্য সব সময় একদম মালা নিয়ে সবাই দাঁড়িয়ে থাকবে তা না, এইটাই এটার পথ, তুমি এই পথেই হাঁটো। যদি ওই মোহর পুরোবে তো পুরো, রেজগি পুরিও না, এইটা হচ্ছে ওনার কথা। তো সেই ভাবছিলাম আজকে শুনতে শুনতেও যে
আজকে উনি কতখানি সমকালীন, যে যে সমস্যাগুলোর আমরা সবাই মানে মুখোমুখি হচ্ছি, সেগুলো তো উনি আরও বেশি হয়েছিলেন। কিন্তু কত অবলীলায় রোজগার। জেঠিমা বলেছিলেন আমাকে, রীতা এই বালিশটার তলায়, এই তোষকটার তলায় আমার মানে তখন উনি প্রফেশনাল বোর্ডে কাজ করছেন, সংসার চালাতেই হচ্ছে, আমার সবটা রোজগার এখানে থাকতো এবং বহুরূপীর প্রত্যেকের অধিকার ছিল এখান থেকে প্রয়োজন মতন পয়সা বের করে নেওয়া রূপের সাথে। এটা একদম সবাই জানে যে ওইখানে রাখা আছে টাকা, এবং ওখান থেকে যে যে দলের প্রয়োজনে যে কেউ টাকা বার করতে পারে। একটা বাচ্চাকে সামনের দিকে ওইটুকু রেখে সে খেতে খেতে এঁটো হাতে ঘুমিয়ে পড়েছে, জেঠিমা বসার ঘর থেকে এই ঘরে আসার ক্ষমতা নেই, রিহার্সাল চলছিল। তো এগুলো না ভীষণ মহিলাদের জন্য খুব কমন প্রবলেম। আমার অনেক এরকম ছেলেও দেখা আছে যে অনেক সময় অনেক ছেলেদের জন্যও এটা প্রবলেম, যে নানান কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে গিয়ে কাজটা করতে হয়। সেজন্য আমার ভীষণ মনে হয় মাঝে মাঝে যে আমি যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, যতজন মানে জেঠিমা চলে যাবার পরে যতজন ডিরেক্টরের সঙ্গে, নিবাস কাকা, অরুণদা, সৌমিত্রদা বা অনেকের সঙ্গেই কাজ করেছি, হ্যাঁ, প্রত্যেককে না আমার প্রত্যেকের মতন করে আলাদা করে মনে হয় এরা প্রত্যেকে আমার গুরু, ভীষণভাবে আমার গুরু। কিন্তু আমি এটুকু বলবো যে আমি যে এখন প্রতিদিন বেঁচে থাকি, আমি যে এখন থিয়েটার খুব কম করি, লাস্ট করেছি সেই বাণিজ্য বসতে লক্ষ্মী, যে আমি এতগুলো দিন থিয়েটার করছি না, আমার প্রতিদিন ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যায়। কিন্তু আমার পক্ষে কাউকে গিয়ে বলা সম্ভব নয় যে আমি ফ্রি আছি, আমাকে তোমরা নেবে। তাহলে সবার আগে প্রশ্ন করবে, না না না, ওর তো সময় পাওয়া যায়, তার হয়তো আমার সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। কিন্তু আমি খুব কৃতজ্ঞ যে আমার কাজের জায়গায় আমি আজ পর্যন্ত কখনো দেরি করে যাইনি, কখনো ফ্লোর থেকে বেরিয়ে আসিনি, কখনো এক সেকেন্ডের জন্য অমনোযোগী হইনি। তার কারণ আমার গুরু, তিনি আমার এটা শিখিয়েছিলেন, আমার কোনো কৃতিত্ব নেই। এবং সেই জন্য থিয়েটার করার জন্য আমি যত প্রোডাকশন হাউসের কাছে বলেছি যে অমুক দিন আমায় নিও না, যদি নাও তাহলে এতটাই ছাড়বে, তো সেটা হয়েছিল। কোনোদিন কেউ দেরিতে ছাড়েনি। আমার জীবনে থিয়েটার স্টেজে একদিন আমি দেরি করেছিলাম, দেরি হয়েছিল, সেটা হচ্ছে হোল নাইট আমি ফলতায় শুটিং করে ভিক্টরদার একটা ছবিতে, পরের দিন সকালবেলায় এক আকাশের নিচে করে সন্ধ্যে 6টায় আমাদের শরৎ সদনে শো ছিল হাওড়ার। আমার কোনো ধারণাই ছিল না সেদিন ঈদ ছিল। তো আমি 4টের সময় সিংহালয় থেকে বেরিয়েছিলাম, রবিওজাও জানতেন যে আমাকে আজকে যেতে হবে, আমি দেরি করি না থিয়েটারে। 4টে থেকে মানে আমার ড্রাইভার প্রচুর জোরে গাড়ি চালাচ্ছে, আমি কস্টিউম নিজের কাছে রাখতাম, আমি ওখানেই হেয়ার ড্রেসের কাছে একটা খোপা করে বেরিয়ে পড়েছি শাড়িটা ছেড়ে, যেতে যেতে কাঁটা ঘুরছি, এই করছি সেই করছি। এক এক সময় ড্রাইভার এত জোরে গাড়ি চালাচ্ছে যে ছিটকে গিয়ে কাঁটাটা গাড়ির ওইখানে পড়ছে, এরকম হচ্ছে। কিন্তু আমরা খানিকটা দূরে গিয়ে আর এগোতে পারছি না ঈদের মিছিলে। এবং আমি ভাবছি যে দাদাকে আমি কী বলবো, সমিতিদাকে আমি গিয়ে কী বলবো। রামের সাথে আমার ফোনে কথা চলছে, এই হচ্ছে এত দূরে এসে, কিন্তু একটা সময়ের পর আর মিছিল এতটুকু এগোচ্ছে না এবং আমিও এগোতে পারছি না। 6:05 একবার হয়েছে আমার, 6:05 আমি দূরে হল দেখতে পাচ্ছি, কিন্তু পুরোটাই ওদের মিছিল। আমি নেমে দৌড়চ্ছি, কস্টিউম পরা, আমি দৌড়চ্ছি, আমি হলে গিয়ে ঢুকলাম 6টা, সৌমিত্রদা দাঁড়িয়ে আছেন মঞ্চে, রীতা সব ঠিক আছে? আমি ঠিক আছে, শুরু করি। এবং আমি আজকে মিটিল এখানে আছে বাই চান্স, আমি সব সময় এটা বলি যে দাদা আমাকে একটি কথাও বলেননি, শুধু বলেছেন তুমি ঠিক আছো? ঠিক আছে। কেননা আমার বোনের যখন ক্যান্সারের সঙ্গে লড়ছে, মরণাপন্ন অবস্থা, তখন আমি রোজ সৌমিত্রদার নাটকে গিয়ে উপস্থিত হয়েছি, মানে আমি ছুটি নিইনি। তো এগুলো সমস্ত শিক্ষাই জেঠিমার শিক্ষা। কী করে শাড়ি পরবো, কী করে হাঁটবো, কী করে দাঁড়াবো, কী করে তাকাবো, কী করে ইভেন একজন অভিনেতা যখন প্রফেশনালি অভিনয় করতে যায়, তখন তাকে ব্যক্তিগতভাবে কীভাবে রেডি হতে হবে সেটা পর্যন্ত উনি শেখাতেন প্রত্যেককে।
আমি নাম করব না, আমাদের মধ্যে কোনো একজন অভিনেত্রী ছিলেন যার হয়তো একটু শ্বাসে দুর্গন্ধ ছিল। উনি নিজে তাকে নিয়ে গিয়ে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা করিয়েছিলেন বাবা, এবং বলেছিলেন যে প্রফেশনালি অভিনয় করতে গেলে তোমাকে নিজেকে সবার আগে অন্যের পাশাপাশি নিয়ে যাওয়ার মতন উপযুক্ত করে রাখতে হবে। প্রেজেন্টেবল তোমার গায়ে যেন পারফিউম থাকে, তোমার মুখে যেন লবঙ্গ থাকে। একজন গুরু এটা শেখাচ্ছে যখন, মানে সে সেই তার ছাত্র বা ছাত্রীর কতখানি ভবিষ্যতের কথা ভেবে এটা শেখায়। আমি এটুকু বলতে পারি যে অকৃপণ শিক্ষক খুব কম হন। আমি ভাগ্যবশত ডক্টর সুকুমারী ভট্টাচার্যের কাছে পড়াশোনা করেছিলাম যাদবপুরে। এবং খুবই মানে আমার খুবই কাছের লোক ছিলেন। আমি ওনাকে একজন দেখেছি, চিত্রমিত্রকে একজন দেখেছি, এত অকৃপণ শিক্ষাদানের ক্ষেত্রে, এত অকৃপণ। আমার মনে হয় সমস্ত মানুষ, মানে বিশেষ করে আমরা মহিলারা যারা কিছু শেখায় না, আমার মনে হয় যে এদের বোধহয় কম পড়ে যাবে বলে কিছু শেখায় না। যার অনেক আছে সে বোধহয় যতটা জানে সব শিখিয়ে দিতে পারে। এই 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 মনে হওয়াগুলো আমার ভীষণ হয়। এবং যেহেতু উনি আমাদের কাছে আজ পর্যন্ত কোনো পয়সা নিতেন না, আমার মাঝে মাঝে মনে হয় খুব যে পদ্ধতির মধ্যে দিয়ে বহুরূপীর লোকেরা শিখতেন, যে পদ্ধতির মধ্যে দিয়ে, আর একটা খুব কথা আমি লিখেছিও সেদিনকে একটা জায়গায়, লোকটা আমাদের শেখাতেন, আমরা এক সময় মুগ্ধ হয়ে যেতাম। তো এই এভাবে তাকিয়ে আছিস কেন, আমি আর কি পারি, তোরা তো ওর কাছে শিখলি না। এই ওটা এত মিষ্টি করে বলতেন, তোরা তো কেউ ওর কাছে শিখলি না। প্রতি মুহূর্তে ওনার গুরুর প্রতি ওনার শ্রদ্ধা এমন প্রকাশিত হতো না, সেটা একটা ব্যাপার যে আমি কেউ নই, উনি আমাকে এভাবে শিখিয়েছিলেন বলে আমি শিখেছি। তো আমার কেন জানি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একজন অভিনেতার ভেতরে অহংকারের থেকে বরং এই এই একটা গরিবীপনা, একটা আমি কিছু নই, এই যে আমি আনন্দরূপাকে যখন মঞ্চে দেখি আমার মনে হয় কি দারুণ, কি ভালো, কি ভালো। এটা হতে কোনো অসুবিধে হয় না। তো সেইগুলো না আমার মনে হয় ধীরে 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 যদি আমরা এই চর্চাটা ঢোকাতে পারি, যদি আমরা যতটুকু জানি, যতটুকু শিখেছি, তার সঠিক পদ্ধতিগুলো বাচ্চাদেরকে আমরা পরবর্তী জেনারেশনের জন্য কিছু শিখিয়ে যেতে পারি। ওনারা শিখেছিলেন বলে আমাদের শিখিয়েছিলেন, আমরা যদি আবার কিছু না। কিন্তু এখন তো দেখি চারদিকে অনেক স্কুল, অনেক বড় বড় এই সমস্ত ইনস্টিটিউশন, অমুক সিনেমার জগতের অমুকে গিয়ে পড়াচ্ছেন, তমুকে গিয়ে পড়াচ্ছেন। তো আমি দু একটা জায়গায় গিয়েছি প্রথম তা আমি জিজ্ঞেস করেছি, আমি ভাবছি যে আমি যা শিখেছি সেভাবে শেখাবো, কিন্তু ওনারা কি শেখান, ওনারা নিশ্চয়ই আরও কিছু শেখান। তো আমি জিজ্ঞেস করেছি কী করলে, ওই ক্লাসে কী করলে। মানে আমি বলে দিতাম অর্গানাইজারদের যে আমাকে একটা ডিপার্টমেন্ট জীবনে ছাড়ুন, হয় গলা তৈরি ছাড়ুন, নয় থিয়েটারের অন্য একটা আঙ্গিক ছাড়ুন, কিন্তু একটা ডিপার্টমেন্ট ছাড়ুন। সবাই মিলে সব কিছু পড়াচ্ছে, এটা হতে পারে না। তাতে আমি বেশিরভাগ সময় জানতে পেরেছি ওই সিরিয়ালের স্ক্রিপ্টগুলো নিয়ে গিয়ে ওরা বলে তোমরা পড়ো। তারা পড়লো, এবার তারা তো প্রথম পড়ছে, তারা কি করে পারবে? তারা তো কখনো উচ্চারণটা শেখেনি। উচ্চারণটা যদি কেউ শুদ্ধ না জানে, তাহলে সে একটা স্ক্রিপ্ট গড়গড় করে পড়বে কি? একটা শব্দের অর্থ, তার সাথে তার ভাব জড়িত, তো সে যদি শব্দটাই উচ্চারণ না করতে পারে, তার অর্থও সেখানে খানিকটা ঘাটতি হয়ে যায়, আর সেখানে ভাব তো ঘাটতি হয়ই। তাহলে সে কি করে সে পড়বে, পড়ে আবার তোমাকে কমিউনিকেট করবে সেটা তার ভাব দিয়ে? এটা সম্ভব না, জাস্ট সম্ভব না। তুমি যদি একটা লাইনই বলতে না শেখো, তাহলে তুমি একটা চ্যাপ্টার কী করে পড়বে? তো আমি দেখলাম যে উনি বাবা ভীষণ কঠিন জায়গা। আমি পালিয়ে চলে এসেছিলাম যে না, এইভাবে হয় না। একটা ক্লাসে 125 জন ছাত্রছাত্রী, আর তারা সবাই ভাবছে আমি কালকেই চলে যাব সিরিয়ালে পাঠ করবো। এইটা হয় না। পরবর্তী সময় আমার বাড়িতে 3 জন, এখনো অব্দি 3 জন ছাত্রছাত্রী, তারা খুব মানে আচমকা এসে পড়েছিল। কিভাবে? আমাদের এক সহ অভিনেতা
আমি গৌরীদান বলে একটা সিরিয়াল করতাম, সেখানে সে আমায় ধরলো, দিদি আমায় একটু শেখান। আমি কিচ্ছু জানি না, আমি কিছু শেখাতে পারবো না। তো দিদি আপনি আপনি আপনার সঙ্গে অভিনয় করতে পারছেন, আপনি আমাকে একটু দেখিয়ে দিন। আমি বললাম একা একা এই বিদ্যাটা শেখা যায় না, এটা গলা তৈরি করতে গেলে অন্তত 7 জনের দরকার হয়। আপনাকে আমি একা বলবো চেঁচাও, আপনি চেঁচাবেন, আপনার নিজের গলা শুনে আপনার নিজেরই খারাপ লাগবে, 2 দিন পরে সংকোচে আপনি থেমে যাবেন, গলা ছাড়বেন না, হয় না। 7 জন জোগাড় করুন, আমি আপনার গলা তৈরি করে দেবো। সে 3-4 জনকে নিয়ে এসেছিল, এবং প্রায় আজ থেকে 10 বছর আগে সেই 3-4 জন এখনো আসেনি। আরে সাবাস। এবং তারা তখন হাওড়ার ইন্টিরিয়ার থেকে আসতো, মানে বাসকে বাস বলে, হ্যাঁ, আর বাংলায় কোনো ইয়ে থাকলে সেটাকে স বলে। এই 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 জায়গা থেকে আজকে তারা যখন ভার্স পড়ে, তাদের মধ্যে 2 জন অলরেডি রবীন্দ্র ভারতীতে নাটক নিয়ে ভর্তি হয়ে গেছে। এইগুলো না আমার মনে হয় যে এই 1-2 জন হলেও যদি কিছু, অন্তত ওরা যতদিন থাকবে আমি জানি আমার প্রসেসটা ওদের মধ্যে থাকবে। এইরকমভাবে আমরা যে যতটুকু জানি সবাই যদি একটু ভাগাভাগি করি নিজেদের মধ্যে, তাহলে একটু ইন্টারচেঞ্জও হয়, একটু মানে সবার বিদ্যা সবার মধ্যে একটুখানি আসে। সেটা আমার তো ভীষণ ইচ্ছে করে। আমি যে যা পারে, আমি পার্বতী বাবুদের কাছে ছুটে ছুটে যাই, ও আমার খুব ক্লোজ যদিও, কিন্তু তবুও আমি বলি, ও যখন নাচে আমি ওর পায়ের দিকে তাকিয়ে ভাবে দাঁড়িয়ে বলি যে কী করে বুড়িয়া করছে ওটা। তো এইরকমভাবে যদি মানে লেনদেন না হয়, যখন জেঠিমার কাছে গল্প শুনতাম যে উনি যখন পাঠ করছেন মহর্ষি কি বলছেন বা জেঠু কি বলছেন বা এ কি বলছেন, সমালোচনামূলকই হয়তো, উনি সেইটাকে আগে ধরতেন, ধরে সেই জায়গাটাকে কারেক্ট করতেন, সেই জায়গাটাকে ঠিক করতেন, প্রশংসার জায়গাটা আগে ধরতেন না। তো সেইগুলো ওনার কাছাকাছি থাকার সূত্রে, ওনার কাছে যাওয়ার সূত্রে। আর একটা জিনিস দেখেছি যে তাপস সেন এবং খালেদ চৌধুরী, এই 2 জন, এদের মধ্যে একটা অদ্ভুত 3 জনের একটা বন্ধুত্ব ছিল, ক্রিয়েটিভ বন্ধুত্ব। হয়তো আগের দিন শোটা হলো, প্রকাশ দ্বারা জানে, পরের দিন হয়তো সকালবেলায়, যেহেতু আমি বাড়িতে আছি বলে দেখতে পাচ্ছি, আমি হয়তো জেঠিমা বসে আছেন, তাপস কাকা বসে আছেন, আমি 2 জনের জন্য 2 কাপ চা করে নিয়ে দিলাম। মানে জেঠিমা তাপস কাকাকে উদম ঝাড়ছেন, কোনো একটা লাইট ভুল হয়েছে। তাপস সেন তাপস কাকা সেটা কোনো হয়ে গেছে। এই আবার কোন জেঠিমার কোনো একটা ভুলে, ইনফ্যাক্ট আমিও যদি কখনো ভুল করেছি, জেঠিমা এই জায়গাটা না বাড়াবাড়ি হলো, তাই না রে, তাই না? এই যে একটা পারস্পরিক মতামতকে শ্রদ্ধা করা, সেটা থেকে নিজের রেকটিফিকেশন, মানে আমি অপরাজিতার সময় ওনাকে হাত ধরে নিয়ে মঞ্চে ঢুকিয়ে দিয়ে আসতাম, অন্ধকার স্টেজ দিয়ে হাতে সঞ্চয়িতা ধরিয়ে দিয়ে আমি ধীরে ধীরে ব্যাক করে আসতাম, একদম ওখানে দাঁড়িয়ে থাকতাম চুপ করে, আবার ইন্টারভেলে ধরে নিয়ে আসতাম। তো প্রতিদিন একটাই কথা, আমি যখন ইন্টারভেলের সময় ওনাকে জেঠিমাকে বার করতে যাচ্ছি মেকআপ রুমে আনার জন্য, দেখি তো আজকে কিচ্ছু হলো না, দেখি তো আমি বলেছিলাম না আজকে আমি পারবো না, আমি এই আকুতি, মানে রেগে যাচ্ছে নিজের উপর, কি ওনার নাকি হয়নি সেদিন এর উত্তরও দিতাম না আমরা, কি না ঠিক আছে পরেরটা এটা ওই, কিন্তু আমরা কখনো বলতাম না যে পরে শোয়ের পরে টরে যেমন কেন বলছেন আপনি এরকম, এটা বাড়াবাড়ি, খুব ভালো হয়েছে কালকে, ভালো হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে, চোখ দুটো যেন জল জল করে উঠতো তখন। আর ওই দৃষ্টিটা আমি কখনো ভুলি না, যে ওই একটা মনে হতো দুটো ছোটো ছোটো কোনো লাইট ফিট করা আছে চোখের মনির মধ্যে, জ্বলতো পুরো দুটো চোখ। এই হচ্ছে তার প্রতিদিনকার জীবন এবং প্রতিদিনের মানে শিক্ষাদান। তো এইটুকুর সঙ্গে আমি পরিচিত, সেইটুকু ভাগ করলাম, এই আর এখানে একটা কথা আমি বলবো, আমি রীতাদির সঙ্গে বহু দিন বহু শো করেছি নীলকণ্ঠ, আমরা এখানে ওখানে সেখানে কত জায়গায় ঘুরতে যেতাম। এই যে একটা কথা না রীতাদি বললেন যে এই যে অকৃপণ ভাবে রীতাদি শিখেছিল, রীতাদির কাছ থেকে আবার আমি একদম আনকোরা এবং অসম্ভব একটা ডিস্টার্ব ব্যাকগ্রাউন্ড থেকে তখন আমি গেছি,
কিন্তু রীতাদি যে অকৃপণ ভাবে আমাকে গাইড করেছিলেন সেটা হয়তো রীতাদি সেখান থেকে একদমই, পেয়েছেন। হুম। মানে আমি শাড়িও পরতে পারতাম না, মনে আছে রীতাদি, আমি শাড়ি পরতে পারতাম না, আমি দাঁড়াতে পারতাম না, তুমি কত ভাবে আমাকে হেল্প করেছিলে। আজকে যে আমি এত কাজ করি তা এইগুলো তো সবই তার মানে সব মিলিয়ে ওই একটু তৈরি একটু একটু হয়েছে। একটু করে সঞ্চিত হতে হতেই তো ওটাই তো হয়, একটা তো তোমার হয়। সেই তুমিও যে একজন একদম, তখন তো আমি আনপড়া একটা সবে থিয়েটারে ঢুকেছি 99-এ তুমি তো তখন তুমি অকৃপণ ছিলে বলেই আমার অত ভালো অভিজ্ঞতা হয়েছিল একটা মেকআপ রুম শেয়ার করা এত সিনিয়র অ্যাক্ট্রেসের সঙ্গে। সেটা রীতাদির সঙ্গে আমার কোনোদিন মনে হয়নি যে আমার অসুবিধে হচ্ছে। উনি সেই জায়গাটা, রীতাদি সেই জায়গাটা ওরকম সুন্দর করে দিয়েছিলেন। আজকে আমার মনে হচ্ছে সেই বৃত্তটা কিরম যেন সম্পূর্ণ হলো। কি সুন্দর না এটা? আমার না